আজকের গল্প পদানুসরণ। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সুবীর অবশেষে বিয়ের জন্য পাত্রী খুঁজে পেয়েছে। বাড়ির লোকেরা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। এতদিন সবাই জানতো সরকারি যে কোনো চাকরিরত পাত্রের বাজারে অনেক দাম। দাম বলতে মনে ইচ্ছে থাকলে চুপি চুপি যৌতুকে অনেক টাকা, গহনা, নিদেন পক্ষে একটা মোটরসাইকেল পাওয়া নিশ্চিত। কিন্তু সুবীর চাকরির ব্যাপারে সম্পূর্ণ না বলে একটু বিপাকে পড়েছে। বয়স এমন কিছু হয়নি, কিন্তু বাড়ির থেকে বাবা মা ওকে বিয়ে দিয়ে স্থিত করতে চায়। কিন্তু কোথায় চাকরি করে কিছুতেই সেটা বলে না। মাসের শেষে অবশ্য বেশ বড় অঙ্কের টাকা মায়ের হাতে তুলে দেয়। বাবার সঙ্গে গত 10 বছরে কটা বলেছে সেটা গুণে বলা যায়। পাত্রী ম্যাট্রিমনি সাইট থেকে দেখে নিজেই তার সঙ্গে কথা বলেছে। পাত্রীর নাম তৃণা। তৃণা এই পৃথিবীতে একমাত্র মানুষ যে সুবীরের জীবনের অনেক কথাই জানে। বন্ধুদেরও সে কথা জানায়নি। ওরা কথা তুললেই একটা পার্টির আয়োজন করে ফেলে, বা সিনেমার টিকিট কাটার টাকা দিয়ে দেয়, অথবা বড় খেলা থাকলে ছুটি পেলে একসাথে মাঠে যায়। সুবীরের বাবা সুমনবাবু পুলিশ হিসেবে এখনও কর্মরত। রোড ট্রাফিক এবং বিভিন্ন থানা ঘুরে এখন বাড়ির থেকে একটু দূরেই একটি থানায় সাব ইন্সপেক্টর পদে আছেন। ছোটবেলায় সুবীরের হিরো ছিলেন। সবসময় বলতেন, দেশের সৈন্যবাহিনী অন্য দেশ থেকে বাঁচানোর জন্য সদা জাগ্রত। দেশের আভ্যন্তরীণ কিছু ক্ষেত্রেও তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়, কিন্তু পুলিশকে তাদের নিজের রাজ্যের ভেতরেই সমস্ত রকম অশালীন, অসভ্যতা, দুষ্কৃতি কার্যকলাপ প্রতি মুহূর্তে নজরদারি করে সমাধান করতে হয়। এর জন্যই সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে বা পথ চলতে পারে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক লোকজন এবং বন্ধুদের মুখে ঘৃণার কথা শুনে শুনে পুলিশ যাত্রার ওপরেই ঘৃণা জন্মেছিল। বাবা বলতেন, সব কিছু ভালো খারাপের মতো আমাদের মধ্যেও কিছু অসৎ পুলিশ নিশ্চয়ই আছে, কিন্তু সেটা নিশ্চয়ই সবাই নয়। তাহলে তো দেশটাই চলবে না। সুবীরের বিভ্রান্ত মন এতে সায় দেয় না। বাবার সাথে কম কথা বলতে বলতে কখন যেন একসময় বন্ধ হয়ে গিয়েছিল। সবচেয়ে অসুবিধা হয়েছে মা চিত্রা দেবীর। মধ্যস্থতা করতে করতে উনি নাকাল হয়ে যান। তবে সুবীরের পড়াশোনার ব্যাপারে নো কম্প্রোমাইজ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম সারির ছাত্র। পাশ করার পর একমাত্র লক্ষ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির সিভিল সার্ভিসেস পরীক্ষা। প্রথমবারে সফলতা না আসলেও পরের বার একদম ওপরের দিকেই স্থান। আইএএস এবং আইপিএস উভয় পরিষেবাকেই মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। তবে জনসাধারণ প্রায়শই আইএএস অফিসারদের শাসন ব্যবস্থায় বিস্তৃত প্রভাব ফেলতে দেখে। প্রথম জীবনে চটকদারির প্রতি আকর্ষণ ছিল। যখন সুবীরের 26 বছর বয়স, পরীক্ষার পর আইএএস পদে সুযোগ পাওয়া সত্ত্বেও আইপিএস পদ বেছে নিল। আসলে শেষের কয়েকটা বছরে জানতে এবং বুঝতে পেরেছে যে বাবা সততার একজন প্রতিমূর্তি। খবরগুলো বন্ধু, প্রতিবেশী এবং আত্মীয়দের কাছ থেকেই পাওয়া। কিন্তু ভিতরের সংকোচ বাবার সাথে সম্পর্ক স্বাভাবিক হতে দেয়নি, কিন্তু পদানুসরণ করেছে। সুবীর চিরাচরিত মাঠ পর্যায়ের প্রশিক্ষণ পর্বের পর প্রবেশনারি আইপিএস অফিসার হিসেবে আরও প্রশিক্ষণের জন্য এসভিপি এনপিএতে ফিরে যায়। এই পর্বে সে উন্নত তদন্ত কৌশল, নেতৃত্বের দক্ষতা এবং সংকট ব্যবস্থাপনা সহ বিভিন্ন দিক সম্পর্কে অতিরিক্ত অভিজ্ঞতা লাভ করে। কোনো নির্দিষ্ট আইপিএস অফিসার তার নিজ রাজ্যে পোস্টিং পাবেন কি না তা নির্ভর করে সেই রাজ্যের ক্যাডারে শূন্যপদ এবং নিয়োগের পদ্ধতির উপর। আইপিএস অফিসাররা রাজ্য সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে পরামর্শক হিসেবে কাজ করতে পারেন। সুবীর হয়তো বা ভাগ্যক্রমে নিজের রাজ্যেই পোস্টিং পেয়ে গেল। বাড়িতে কেউ জানে না কি চাকরি, শুধু জানে চাকরি সূত্রে অন্য জেলাতে পোস্টিং এবং সেখানে থাকতে হবে। এদিকে বাবার প্রতি দুর্বলতা আরও বেড়ে যাচ্ছে। অবশ্য নিজের মনের কাছেই পরিষ্কার যে এই জন্যই নিজে আইএএস না হয়ে
আইপিএস পথটাই বেছে নিয়েছে। এরপর আরও 2 বছর কেটে গেছে। কর্মদক্ষতার মাপকাঠিতে সুবীর সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। কর্মজীবনে এএসপি দিয়ে শুরু। এখন এতটাই নামডাক হয়েছে, মুখ্যমন্ত্রীর অফিসে তার উপদেষ্টা মণ্ডলীতে যোগদানের জন্য ডাক পড়েছে। মুখ্যমন্ত্রীর চোখও যে সরাসরি ওর দিকে ছিল সেটা ভাবতেও পারেনি। এখন কলকাতাতেই থাকতে হয়, তবে মাঝে মধ্যে শহরতলির বাড়িতে আসতে পারে। বাবা মা দুজনেই খুব খুশি। বাবার সাথে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। একটা কথা কানে এসেছে, বাবার থানার অফিসার ইনচার্জের অসৎ কার্যকলাপের সাথে সহমত হতে পারছিলেন না বলে উনি প্রায়শই অপদস্থ করে থাকেন। সুমনবাবুর সামনে রিটায়ারমেন্টের দিন এগিয়ে আসছে বলে নয়, সহকর্মীদের মুখের ওপর প্রতিবাদ করার মানসিকতাই কোনো দিন ওনার নেই। তবে ছেলের সাথে আলোচনার সময় এমনভাবে বলেন যেন এর থেকে ভালো অফিসে কোনো দিন কাটাননি। সুবীর পুজোর সময় অফিসের কাজের চাপে প্রায় মাসখানেক বাড়িতে আসতে পারেনি। এরকমই একদিন শহরতলির এই থানার অন্তর্গত একটা ময়দানে মুখ্যমন্ত্রীর সভা করার কথা। তার 2 দিন আগে সুবীরকে নিজে গিয়ে সরেজমিনে তদন্ত করে আসতে আদেশ দেন। সকাল থেকেই এই থানায় সাজো সাজো রব। সুমনবাবুর অবশ্য কোনো হেলদোল নেই। সুবীর যখন থানায় ঢুকলো, ওসি নিজের ঘর থেকে গাড়ির আওয়াজ শুনে আগেই বেরিয়ে এসেছিলেন। সবার সঙ্গে সুমনবাবুও শাড়ি দিয়ে দাঁড়িয়েছিলেন। সুবীরকে দেখে উনি ওসির বাড়ানো হাত কোনো মতে ছুঁয়েই বাবাকে গিয়ে বিজয়ার প্রণাম করল। ওসির চেহারাটা তখন বেচারা শব্দের সংজ্ঞার সাথে খুব মিলল। সুবীর সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে মায়ের সাথে একবার দেখা করতে গেল। এই প্রথম সরকারি গাড়িতে পুলিশ সহ বাড়িতে গেল। ওদিকে থানায় সুমনবাবু ততক্ষণে সবার কাছে মুখ্যমন্ত্রীর কাছের অফিসার আইপিএস সুবীরবাবুর বাবা হয়ে গেছেন। এমনকি ওসি পর্যন্ত সামনে দাঁড়িয়ে হাত কচলাচ্ছেন। সবার ধারণায় সুমনবাবু সব কিছু জেনেও এতদিন কাউকে কিচ্ছু বলেননি। সুমনবাবু যখন বাড়ি ফিরলেন, তখন একধারে গর্বিত পিতার মেজাজ, আরেক ধারে স্ত্রীর মুখ থেকে ঘটনাগুলো শুনে মুচকি হাসছেন। চিত্রাদেবী বলছেন, জানো, শুভু যখন গাড়ির থেকে নামলো, পুলিশ দরজা খুলে দিল। প্রথমে তো ভেবেছিলাম পুলিশ ধরে এনেছে, পরে বলল ওদের সাথেই চাকরি করে, কিন্তু ঠিক কি চাকরি করে সেটা মুখ ফুটে বলেনি বলে বুঝতে পারিনি। তবে বলল মুখ্যমন্ত্রীর সাথে জানাশোনা আছে। সুমনবাবু এবার হেসে বললেন, তোমার ছেলে এখন পুলিশের বড় অফিসার, আমাদের থানায় এসেছিল। পরশু মুখ্যমন্ত্রীর সাথেও আসবে। উনি তোমার বাড়িতেও ঘুরে যেতে পারেন। তবে কর্মক্ষেত্রে যে হাত আমি ছুঁতে পারবো না, সেই হাত দিয়ে সবার সামনেই আমাকে প্রণাম করলো। এখন এমন অবস্থা, আমি থানায় না গেলেও ওরা হয়তো বাড়িতেই মাইনে দিয়ে যাবে। বলতে বলতে আর শুনতে শুনতে বাবা মা দুজনেরই চোখ থেকে জল ঝরে পড়ল।